আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর শাম্মী আপনাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের লবণের গল্প শোনাবো। আমাদের দেশে লবণ নিয়ে বেশ মজার একটা গল্প প্রচলিত আছে, লবণের সাথে ভালোবাসার গল্প। তবে লবণের সাথে বেশি ভালোবাসা কিন্তু আমার আপনার হার্টে চাপ বাড়াতে পারে, তাই সাবধান। আচ্ছা, একটু তাকিয়ে দেখুন তো আপনার টেবিলে সল্ট শেকার বা লবণদানি আছে কি না। যদি থাকে তাহলে কাইন্ডলি এই ভিডিওটা এড়িয়ে যাবেন না। এই ধরুন, রান্না শেষ হয়েছে কিন্তু টেবিলে বসে অভ্যাসবশত প্লেটে একটু লবণ ছিটিয়ে দিলেন, আম, জাম, পেয়ারা, তরমুজ, আনারসে একটু লবণ ছিটিয়ে খেলেন। আপাত দৃষ্টিতে এই অভ্যাসগুলো ছোট মনে হলেও এগুলোই আসলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। প্রথমে চলুন এই লবণ নিয়ে প্রচলিত মিথ বা ভুল ধারণাগুলো কী একটু দেখে আসি। অনেকে মনে করেন কি যে কাঁচা লবণ ক্ষতিকর কিন্তু ভাজা লবণ নিরাপদ, পিঙ্ক সল্ট বা সামুদ্রিক লবণ স্বাস্থ্যকর, আবার রান্নায় লবণের ক্ষতি কমে যায়। কিন্তু বিজ্ঞান বলছে যে এই তিনটা ধারণাই ভুল। এবার একটু দেখি লবণ আসলে কি। লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। এটি একটি অজৈব যৌগ। তাপে এর সোডিয়াম ক্লোরাইড বন্ড ভাঙে না, তাই কাঁচা হোক বা ভাজা, পিঙ্ক হোক বা সাদা, সবগুলোতেই সোডিয়াম প্রায় 100% অক্ষত থাকে। পার্থক্য শুধু একটাই, টেবিলে কাঁচা লবণ মানে রান্নার উপরে আবার বাড়তি ডোজ। একটা বিষয় আমাদের জেনে রাখা ভালো, তা হলো রান্নায় লবণ দিলে 13 থেকে 40% পর্যন্ত আয়োডিন নষ্ট হয়, কিন্তু সোডিয়াম একটুও কমে না। তাই যদি সম্ভব হয় আয়োডিনের পরিমাণ ঠিক রাখার জন্য রান্নার শেষের দিকে লবণ দেওয়ার চেষ্টা করতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আন্তর্জাতিক গবেষণা মতে অ্যাডাল্টদের ডেইলি 5 গ্রাম লবণ খাওয়া উচিত, তার মানে টেবিল চামচে প্রায় 1 চামচ। শিশুদের ক্ষেত্রে এই পরিমাণ আরও কম, 5 গ্রামের নিচে। সম্প্রতি বাংলাদেশ ফুড সেফটি অথরিটি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সল্ট অ্যাওয়ারনেস উইকের এক সেমিনারে জানানো হয়েছে বাংলাদেশের একজন মানুষ গড়ে 9 গ্রামের মতো লবণ খায়, যা WHO এর রেকমেন্ডেশনের প্রায় দ্বিগুণ। 1 গ্রাম লবণে থাকে 400 মিলিগ্রাম সোডিয়াম, তার মানে 5 গ্রাম অর্থাৎ 1 চামচে থাকে 2000 মিলিগ্রাম সোডিয়াম। অন্যদিকে WHO নতুন গাইডলাইন অনুযায়ী দৈনিক পটাশিয়ামের রেকমেন্ডেশন হলো 3500 মিলিগ্রাম। তার মানে কি হলো, সোডিয়ামের থেকে পটাশিয়াম আমাদের 1500 মিলিগ্রাম বেশি গ্রহণ করতে হবে। তবে এটা ভাববেন না যে সোডিয়াম আমাদের শরীরে কোনো কাজে লাগে না, অবশ্যই কাজে লাগে। সোডিয়াম আমাদের শরীরে গুরুত্বপূর্ণ কাজ করে। সোডিয়াম এবং পটাশিয়াম শরীরে ইলেকট্রিক সুইচের মতো কাজ করে। এগুলো না থাকলে ব্রেন মেসেজ প্রপারলি পাঠাতে পারবে না, পেশি নড়াচড়া করবে না ঠিকমতো, এবং হার্টও ঠিকমতো স্পন্দন করবে না। আমাদের শরীরে সোডিয়াম এবং পটাশিয়াম নামক ইলেকট্রোলাইট আসলে ভারসাম্যের কাজ করে। সোডিয়াম পানি ধরে রাখে আর পটাশিয়াম সেই ভারসাম্য ঠিক রাখে, এবং হার্ট ও পেশিকে স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে। তার মানে বেশি সোডিয়াম মানে শরীরে বেশি পানি আটকে যাওয়া, এতে রক্তচাপ বাড়ে এবং পটাশিয়ামের কাজটা বাধাগ্রস্ত হয়। ফলে কি হয়, হৃৎপিণ্ড ও রক্তনালীর উপর চাপ বাড়ে। ফলে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ডিজিজ এবং অস্টিওপোরোসিসের মতো রোগেরও ঝুঁকি বেড়ে যায়। সায়েন্স ডেইলির এক তথ্য মতে বাংলাদেশের প্রতি বছরে প্রায় 24,000 মানুষ উচ্চ সোডিয়ামযুক্ত খাবার কারণে মারা যায়। এখানে সোডিয়ামের উৎসগুলো একটু বলে রাখা ভালো। ফলের মধ্যে বিশেষ করে কলা, পেঁপে, খেজুর, শাকসবজির মধ্যে পুঁই শাক, বাঁধাকপি, ব্রকলি এবং বিভিন্ন ধরনের বাদামে উল্লেখযোগ্য পরিমাণ পটাশিয়াম থাকে। আর অন্যদিকে প্রসেসড খাবারগুলোতে সোডিয়াম বেশি থাকে। আসলে কি হয়, হিডেন বা যে লুকানো যে লবণ প্রতিনিয়ত আমরা বিভিন্নভাবে ভুলবশত খাচ্ছি, এগুলোই আসলে আমাদের বিপদ ডেকে আনে। আমরা কি ভাবি যে রান্নায় লবণ কম খাই, তার মানে তো আমরা নিরাপদ, কিন্তু বাস্তবে 70 থেকে 80% সোডিয়াম আসে অন্য জায়গা থেকে। বাংলাদেশে প্রসেসড এবং আল্ট্রা প্রসেসড খাবারে সোডিয়াম নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের একটি গবেষণায় দেখা গেছে অনেক পণ্য লেবেলে উল্লেখিত পরিমাণের চেয়েও বেশি সোডিয়াম রয়েছে। এই লুকিয়ে থাকা লবণই কিন্তু আমাদের বড় শত্রু। তাই ফুড লেভেলে সোডিয়াম শব্দটা আমাদের খুব ভালো মতো দেখতে হবে, এর পরিমাণটা খেয়াল করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের খাবারটা সিলেকশন করতে হবে। বাংলাদেশে
আয়োডাইজড সল্ট অ্যাক্ট 2021 নামক একটি শক্তিশালী আইন আছে, যা শিশুদের মস্তিষ্কের বিকাশ উন্নত করা এবং আয়োডিনের ঘাটতিজনিত সমস্যাগুলো কমাতে উল্লেখযোগ্য পরিমাণ সফলতা অর্জন করেছে। তবে বাংলাদেশ এখন আসলে আয়োডিন ঘাটতি আগের তুলনায় বাংলাদেশে অনেক কমেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সোডিয়াম বেশি খাওয়া এখন বড় পাবলিক হেলথ কনসার্ন তৈরি করছে। ন্যাশনাল লেভেলে এখন পর্যন্ত আসলে সোডিয়াম রিডাকশন কোনো আইন নাই, তার মানে বাংলাদেশ এখনও মেইনলি আয়োডিন ফোকাসড একটা দেশ। তাই বিদ্যমান আয়োডাইজড সল্ট অ্যাক্ট 2021-এর পাশাপাশি সোডিয়াম রিডাকশন অ্যাক্ট এবং প্রসেসড খাবারে কীভাবে সোডিয়ামের পরিমাণ কমানো যায় সেটার রিফর্মুলেশন পলিসি আসলে অত্যন্ত জরুরি। এর মাধ্যমে কি হবে, একদিকে ব্রেন ডেভেলপমেন্টটাও নিশ্চিত হবে এবং অন্যদিকে আমাদের যে মোস্টলি নিডেড হার্ট প্রোটেকশনটাও নিশ্চিত হবে। WHO-এর 2025 গাইডলাইন এবং কিছু ক্লিনিক্যাল ট্রায়াল বলছে যে রেগুলার সল্টের কিছু অংশ পটাশিয়াম দিয়ে রিপ্লেস করা যেতে পারে, তবে এখানে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ক্রনিক কিডনি ডিজিজ এবং যাদের অ্যাডভান্সড হার্ট ফেইলিওর আছে তাদের জন্য, কারণ এটা তাদের জন্য লাইফ থ্রেটেনিং হতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। যাই হোক, বাংলাদেশে এখনও ন্যাশনাল সোডিয়াম রিডাকশন অ্যাক্ট নাই এবং যে ড্রাফট আয়োডাইজড সল্ট রুলস 2023 আছে সেটাও চূড়ান্ত হয় নাই, এবং প্যাকেটজাত খাবারের লেবেলিংয়ে সোডিয়াম সতর্কতা নাই, লো সোডিয়াম সল্ট নাই। অথচ আমাদের প্রতিবেশী দেশ ভুটান, ভারত, থাইল্যান্ড এক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে। প্যাকেটজাত খাবারের ফ্রন্ট অফ প্যাক সোডিয়াম ওয়ার্নিং লেভেল বাধ্যতামূলক করা আসলে অত্যন্ত জরুরি। পাশাপাশি হসপিটালগুলোতে ডায়েটারি কাউন্সেলিং সেবা চালু করা খুবই সময়োপযোগী একটা সিদ্ধান্ত হবে, এবং লো সোডিয়াম আয়োডিনযুক্ত লবণ উৎপাদনের যে শিল্পনীতি এটা প্রণয়ন করে একটা যুগান্তকারী পদক্ষেপ হতে পারে বাংলাদেশের জন্য। যাই হোক, আসুন আমরা লবণ গ্রহণে সচেতন হই, লবণ গ্রহণে একটু কৃপণ হই এবং লবণের সাথে আমাদের ভালোবাসা যাতে বেশি তিক্ত না হয় সেদিকে আমরা খেয়াল রাখি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।